যে তখন প্রথম দিন যে ছেলেটা হুম। হাত বাড়িয়েছিল আমার দিকে, যার সাথে প্রথম আলাপ হয়েছিল, সে কিন্তু এখনও আছে। ছেলেরা নাচ করবে এটা হয়ে ওঠেনি আর কি। যখন আমি মেয়েদের দিয়ে কাজ শুরু করলাম তখন অনেকে বলল যে স্যার আমরা করব। সত্যিই তো সবটাই বন্দি। হয়তো দেখে মনে হচ্ছে যে খোলা আকাশ আছে, কিন্তু সব তো নিয়মের মধ্যে থাকতে হয়। এবং তৎকালীন ডিজি স্যার ওই প্রোগ্রাম দেখে আমাদেরকে, আমরা ছোট অংশবিশেষ করেছিলাম মানে 25 মিনিটের। উনি বললেন যে না না এতে আমার হবে না, আপনাকে ফুল চণ্ডালিকা করতে হবে। জেলের বন্দীদের মানসিকতা পরিবর্তন করতে বা তাদের যে ক্ষতটা সেটা সারাতে নাচ কতটা হেল্প করে? শান্তিনিকেতন পৌষ মেলাতেও যেমন অনুষ্ঠান করেছি, শ্রীনিকেতনেও আমরা অনুষ্ঠান করেছি। এটা আমি জানি না আর কেউ কারো হয়েছে কিনা। তা আমরা আমাদের মানে যারা আবাসিক আর্টিস্ট তাদেরকে নিয়ে আমরা এই দুটো জায়গায় করেছি, চুরুলিয়া করেছি। কয়েকজন বলে যে স্যার আমরা চলে যাওয়ার পর যখন ছাড়া পাবো আমরা এটা নিয়ে থাকবো। এটাও একটা বড় পাওনা যে তারা এটাকে আত্মস্থ করতে পেরেছে এবং তারা ভালোবেসেছে। অনেক দিন কাজ করার পর হয়তো বলেছে যে স্যার না করলেই পারতাম। হয়ে গেছে স্যার কী করব? আ স্যার আর হবে না। আপনাদের কাছে যে ভালোবাসা, স্যারদের কাছে যে সম্মান পাচ্ছি, যে কাজ পাচ্ছি, যেভাবে আমরা এখানে জীবনযাপন করছি, অ্যা আমরা স্যার অতীত ভুলে আমরা চাই যে নতুন একটা জীবন। আমরা প্রায়ই বলি শিল্প মানুষকে বদলে দেয়। কিন্তু চার দেয়ালের মধ্যে একটা অন্ধকার জগৎ যেখানে ক্রমাগত অপরাধের গ্লানি, হতাশা মানুষকে ঘিরে থাকে, সেখানে কি শিল্প আলো ছড়াতে পারে? হ্যাঁ, পারে। আজ আমরা এমন একটা মানুষের সঙ্গে কথা বলবো, যিনি ক্রমাগত তার নাচের মাধ্যমে এই বন্দীদের জীবনে আলো প্রকাশ করছেন। তিনি পেশায় একজন চিকিৎসক, সে সঙ্গে নৃত্যশিল্পীও। বন্দীদের নাচ শেখানোর মাধ্যমে তাদের এক মানসিক পরিবর্তন ঘটাতেও সাহায্য করছেন। নমস্কার, আমি সোমা ঘোষ। আপনাদের সকলকে স্বাগত আর্টচালায়, পাওয়ার্ড বাই দ্য ডিজাইন ওয়ার্ল্ড। আর আজ আমাদের সঙ্গে আমাদের আর্টচালায় উপস্থিত আছেন মেহবুব হাসান স্যার। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি, খুব ভালো আছি। আপ- আজকে আপনার সঙ্গে অনেকটা গল্প করব, একদম, যে জগৎটা সম্পর্কে আমরা জানি না। অবশ্যই। আমিও খুব মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার সামনাসামনি বসবো। আ তো বলো তুমি কেমন আছো? আমি তো সবসময় বিন্দাস। একদম। বিন্দাস থাকতে হবে। ভালো না থাকলে কেউ ভালো থাকবে না। সবাই নিজে ভালো থাকলো, সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে দেশ ভালো থাকবে। বাহ! বলো। আচ্ছা, সবার আগেই যে প্রশ্নটা মাথায় আসে যে এই বন্দীদের নাচ শেখানো জিনিসটা আপনার মাথায় এলো কি করে? কারণ সাধারণ মানুষের মনে সবসময় আ বন্দী মানেই একটা কঠোর মনের কেউ। না, আমি যে ওদের নাচ শেখাবোই এরকম কখনো ভাবিনি বা ভাবনার মধ্যে ছিল না। আমি তৎকালীন মানে ১৩-১৪ সাল এরকম হবে। তৎকালীন বর্ধমানের মাননীয় অতিরিক্ত জেলাশাসক আমাকে অনুরোধ করে যে একবার জেলে, তখন কিন্তু সংশোধনাগার হয়েছে কিনা আমার ঠিক সংশোধনাগার পরে হয়েছে। তো একটা অনুষ্ঠান যদি করা যায়। হুম। তো আমি বললাম, "ঠিক আছে আপনি বলছেন।" তো আমি তখন বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করতে গেলাম আ সংশোধনাগারের ভেতরে। তো প্রচুর মানুষ আ এখন যে অবস্থা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে, তখন কিন্তু সেটা ছিল না। ছোট্ট একটা এলাকার মধ্যে। তো সেখানে অনুষ্ঠান করলাম। খুব ভাল লাগলো। তারপর আবার উনি আরেকটা অনুষ্ঠানে আমাদের বললেন যে, "তুমি আরেকবার চলো।" তো ঠিক আছে, ওই হলো। তারপর আর অনেক দিন গ্যাপ ছিল। হুম। তারপর শুনলাম যে এরকম অলকানন্দা রায়, উনি মানে এরকম সংশোধনাগারের বন্দীদের নিয়ে কাজ করছেন। খবরে পড়লাম। উনার সাথে আমার আলাপ অনেক দিনের, কিন্তু আমি তখন জানতাম না। উনার সাথে একসাথে স্টেজ শেয়ারও করেছি, আমরা শ্যামা করেছি, এ আরও ২-টা অনুষ্ঠান করেছি। তো কাগজে দেখতাম উনি এটা নিয়ে কাজ করছেন। তো এরকম বর্ধমানের এসপি স্যার
হঠাৎ আমাকে একদিন বলল যে, "মেহবুব স্যার, আপনি কি একটু জেলের বন্দীদের একটু কিছু করাতে পারবেন?" আমার তখন হঠাৎ ইয়ে হলো, আরে দিদি যদি করাতে পারেন তাহলে আমি তো একটু ভাবতে পারি। আমি বললাম যে, "হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই, যদি আপনি সুযোগ দেন।" তো উনি মানে একটা চিঠি করে দিলেন তৎকালীন আইসি সাহেবের কাছে। আইসি সাহেব আমাকে নিজে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সংশোধনাগার, তখন কেন্দ্রীয় সংশোধন হয়নি, তখন জেলা সংশোধনাগার, কেন্দ্রীয় সংশোধন পরে হয়েছে। তো সুভাষ স্যারের কাছে নিয়ে গেলেন, আলাপ করে দিলেন। উনিও খুব খুশি হলেন, বললেন ঠিক আছে আপনি কবে আসবেন? তো আমি বললাম ঠিক আছে, আমি একদিন দেখি সময় করে আমার কবে ক্লাস ক্লাস ফাঁকা থাকে। দিয়ে আমি সময় করে গেলাম। উনি একদিন নিয়ে গেলেন ভেতরে। তো মানে অদ্ভুত একটা ইয়ে, ভাবতেই পারছিলাম না যে জেল, অথচ এত প্রকাণ্ড একটা জায়গা যেখানে এত গাছপালা, এত লোকজন, এবং পুকুর, লম্বা সারি দেওয়া ঘর সব। আ সবাই ঘুরে বেড়াচ্ছে, খেলছে, গল্প করছে। আমি বললাম, "বাবা! জেল তো এরকম হয় না।" মানে আমরা যা সিনেমায় দেখি, হুম। ইয়েতে দেখি জেল, অন্ধকার ঘর, চারিদিকে ঘেরা, পুলিশ ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, হয়তো সবাই ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক ১ম দিন গেলাম। উম আমাদের যিনি ওয়েলফেয়ার স্যার ছিলেন নিয়ে গেলেন। সবাইকে ডাকলেন যে এরকম তোমাদের সাথেও উনি আলাপ করবেন এবং উনি তোমাদের কিছু শেখাতে চায়। যারা ইচ্ছুক তারা এসো। তো দেখলাম বেশ একটা গাছতলায় একটা শতরঞ্জি পেতে দেওয়া হলো। সেখানে এই ১২-১৪ জন এসে উম বসলো। আর কিছুজন দাঁড়িয়ে থাকলো। কয়েকজন ওখানকার যারা স্টাফ তারা আমার পেছনে থাকলো। কারণ ১ম দিন তো। তো আমি ১ম এই আমি দেখলাম যে ওদের সাথে আ মিশতে গেলে একটু ওদের সাথে আগে আ একাত্মবোধ হতে হবে। আমি শুরু করলাম একদম একটা টাচ থেরাপি দিয়ে। আমি সবারই সাথে হাত মিলিয়ে আ কি নাম? হুম, কোথায় বাড়ি? এরকম ২টো-৪টে প্রশ্ন করে সবারই সাথে আমি হাত মিলিয়ে আমি আগে ওদের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করলাম। দেখলাম ওরাও খুব আগ্রহ ভরে আমার কাছে ইয়ে করল। তো সেইভাবেই আমার শুরু। কিন্তু এখন মানে একটা ইয়ে লাগে যে তখন ১ম দিন যে ছেলেটা হুম। আ হাত বাড়িয়েছিল আমার দিকে, যার সাথে ১ম আলাপ হয়েছিল, উম সে কিন্তু এখনো আছে এবং আ সে যখন মাঝে ওর সাথে আলাপ হওয়ার পর অন্য জেলে চলে গেলে তো ট্রান্সফার হয়। হুম। তো আবার যখন ফিরে আসে, ও আমাকে দেখে আমি ওকে দেখে খুব অবাক হয়েছিলাম। মানে তারপর থেকেই ও আমার খুব প্রিয়। ঘনিষ্ঠ প্রিয় একজন ছাত্র। তো এইভাবেই শুরুটা করলাম আরকি। ১ম এ ওদেরকে দেখে বা আপনার ভয় লাগেনি? মানে কোনো রকম কোনো আতঙ্কের অনুভূতি হয়নি? না, এটা আমার কেন জানি না, কেন যেহেতু আমি আগেও ২-৩ বার ভেতরে থেকে অনুষ্ঠান করে গেছি, আমার কখনো মনে হয়নি যে আ ওরা কিছু করবে আমাকে। কারণ সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। মানে অ্যা ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে, খেলছে। ও কে এলো না এলো, ওই দেখলো, চলে গেল। যার সাথে ভালো লাগলো, কথা বলল। আমার কাছে সেই ভয়টা কখনো ছিল না বা আমার মনে হয়নি একদমই। ওরা আমাকে ভীষণভাবে গ্রহণ করেছে আ এবং আমিও খুব আনন্দিত ওদেরকে পেয়ে। একদম। আর ওরা যখন আপনাকে ১ম দেখলো ওদের মধ্যে একটু সন্দেহ জাগেনি কে এটা? কেন? কি করতে না সে এসেছে? তো সবাই যেই আসে তখন ওরা একটা ফিসফিস, এটা কে? কি করাবে? এ কি নিয়ে কেন এসছেন? যে কেউ টিচার, যে অনেক টিচারই আসেন অনেক রকম ট্রেনিং দেওয়ার জন্য। তো সবাই, "উনি কে? এই কি করাবেন? উনি কি করতেন? উনি কতদিন করাবেন? ভালো হবে না খারাপ হবে?" এইটা একটা ওদের মনে থাকে অবশ্যই। কিন্তু আমার কাছে কখনো ১ম দিন থেকে আমি বললাম যে আমার আম হয়তো কপালটা ভালো। আ সেইজন্য আমার কাছে কখনো এই ব্যাপারটা কখনো মনে হয়নি। হ্যাঁ। বেশ। আচ্ছা জেলখানা মানেই আমাদের যেটা মনে হয় যেটা কঠোর নিয়মকানুন, এরকম একটা মানে সবসময় একটা নিয়ম শৃঙ্খলা প্রটোকলের মধ্যে আছে।
ঐরকম একটা পরিবেশের মধ্যে নাচের মতন একটা স্বাধীন বা মুক্ত শিল্পকে আপনি কিভাবে মেলে ধরলেন? মানে সেটা তো বেশ চ্যালেঞ্জিং ছিল বলে মনে হয়। হ্যাঁ, এটা ঠিক। মানে ওদেরটা সবটাই তো নিয়ম মেপে করা। হুম, সকালে ওঠা, তারপর সেখান থেকে ওদের একটা নির্দিষ্ট টাইমে বেরিয়ে আসে, আবার নির্দিষ্ট টাইমে খাওয়া, নির্দিষ্ট টাইমে শোয়া, সবটাই নির্দিষ্ট ওদের। একদম ঘড়ি ধরে ওদের কাজকর্ম করানো হয়। তো সেখানে যখন ওরা শুনলো যে এরকম নাচ, গান, থিয়েটার, কবিতা ইনি শেখাবেন, আ তো অনেকেই খুব আনন্দ পেল। আ এবং সবচেয়ে বড় কথা, ওরা তো কেউ কোনোদিন শেখেনি। হুম। তো আমি যদিও নাচের অনুষ্ঠান আমি শুরু করেছিলাম ফিমেলে গিয়ে। কারণ ছেলেরা তো চট করে কেউ নাচ-টাচ করে না। সবাই ভাবে যে নাচটা মেয়েদেরই একটা জিনিস। মেয়েদেরই। তো ছেলেরা নাচ করবে এটা হয়ে ওঠেনি আরকি। যখন আমি মেয়েদের দিয়ে কাজ শুরু করলাম, তখন অনেকে বলল যে, "স্যার আমরা করব।" এই আগ্রহটা দেখে আমার মনে হয় বাহ! আমি বললাম তো আমি তো চাই যে তোমরা আগে করো। তো তখন ওই ছেলেরা এলো এবং ওদের আরেকটা ব্যাপারে সবচেয়ে ওদের যেটা আগ্রহ আরো বাড়ালো যে ওরা আমার এখানে এই অনুষ্ঠান করলে, মানে শিখলে, অনুষ্ঠান করাবো, অনুষ্ঠান করলে বাইরে যাবে। এই যে ওদের মধ্যে একটা মানে একটা আনন্দ মনের মধ্যে, এইটা ওদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। হুম। আমার মনে হচ্ছে যে স্যার, আ শিখছি কবে বাইরে যাবো? কবে বাইরে প্রোগ্রাম পাবো? এই যে বাইরে যাওয়ার একটা ইচ্ছে। ইচ্ছে, এই সবসময় একটা বন্দী, সত্যিই তো সবটাই বন্দী। হয়তো দেখে মনে হচ্ছে যে খোলা আকাশ আছে। কিন্তু সব তো নিয়মের মধ্যে থাকতে হয়। এই বাইরে প্রোগ্রাম করতে যাবার ইচ্ছাতেও অনেকে কিন্তু আবার চলে আসে। যে না, স্যারের কাছে গেলে একটু বাইরে যেতে পারবো। আমি স্যার একটু নাচ শিখি। আমি একটু গান করি। এইটা থেকেই আমার টিমটা কিন্তু আস্তে, আস্তে বেশ বড় হয় এবং অনেক ছেলেমেয়ে একসাথে কাজ করে। ২২ জন, ২৩ জন, ২৫ জন ছেলেমেয়েদের নিয়ে আমি একসাথে পারফর্ম করেছি। ভালো এখন। সবাই যে খুব ভালো তা নয়। কিন্তু তার মধ্যে করতে অনেকেই খুবই ভালো। যেমন আমি একটা উম ওপার বাংলার এক আ মেয়েকে পেয়েছিলাম। হুম। মানে ও কোনোদিন নাচ শেখেনি। এখানে আসার পর আমার কাছেই ১ম ওর হাতেখড়ি এবং আমরা ১ম ডান্স ড্রামা করি চণ্ডালিকা। মানে আমি বিশ্বাস করতে পারিনি যে একটা না জানা মেয়ে এত ভালো নাচ করতে পারে, এত এক্সপ্রেশন এবং মানে কি বলবো? মানে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। ও মানে প্রকৃতি হয়েছিল। আর যে মা হয়েছিল সেও ভীষণ ভালো। আম কিন্তু এক সময় বারবার দেখতে, দেখতে মনে হচ্ছিল যেন মাকে মেয়ে ছাপিয়ে যাচ্ছে বারবার। উম তো অসাধারণ একটা প্রোডাকশন হয়েছিল। আমরা অনেক কটা প্রোডাকশন করেছিলাম ওই এটা এবং তৎকালীন ডিজি স্যার ওই প্রোগ্রাম দেখে আমাদেরকে, আমরা ছোট অংশবিশেষ করেছিলাম মানে ২৫ মিনিটের। উনি বললেন যে, "না, না এতে আমার হবে না। আপনাকে ফুল চণ্ডালিকা করতে হবে" এবং আমরা ফুল চণ্ডালিকা করলাম এবং আমাদের রবীন্দ্র সদনে অনুষ্ঠান দিল মানে চণ্ডালিকা করার জন্য। যদিও ঘটনাচক্রে সেই অনুষ্ঠানটা হয়নি, মানে এই কার্নিভালটা। কিন্তু আমরা পুরো চণ্ডালিকা পরে করেছি। মানে ডিজি স্যারের অনুরোধে। মানে অসাধারণ একটা প্রোডাকশন হয়েছিল আমাদের। বাহ! ভীষণ ভালো। এই নাচ তো একটা ফিজিক্যাল আর্ট ফর্ম। তো আপনি যখন নাচ শেখান, জেলের বন্দীদের মানসিকতা পরিবর্তন করতে বা তাদের যে ক্ষতটা সেটা সারাতে নাচ কতটা হেল্প করে? অনেকটা। কারণ আমি দেখেছি যে তারা তো মানুষ তো আর অপরাধী হয়ে জন্মায় না। কোনো না কোনো ক্ষেত্রে অপরাধ আ করে ফেলে, যেটা হয়তো আইনের আওতায় আসে। অপরাধ সবাই কমবেশি করি আমরা। কিছু না কিছু করেই থাকি। হয়তো সেটা আইনের আওতায় পড়ে না। আ কিন্তু ওদেরটা হয়তো প্রকাশ হয় আইনের মধ্যে, ওরা আটকা পড়ে যায়। তো নাচ করতে গেলে ওদের কাছে কয়েকটা জিনিস ভালো, যেটা হচ্ছে ওদের বলে, "স্যার আমাদের শরীরটা খুব ভালো থাকে। সারাদিন একটা চর্চার মধ্যে থাকি। আপনার কাজ করে দিতে হবে। আ না হলে আপনি বকবেন। নাহলে আপনি নেবেন না।"
আমার বাইরে যাওয়া হবে না। হ্যাঁ? মানে সেই জন্যে ওরা ওইটাকে মানে খুব গ্রহণ করে এবং চর্চা থাকে এবং আমার বলাও থাকে যে ওরা যখন প্র্যাকটিস করবে স্যারদেরকে যে ওরা হয়তো নির্দিষ্ট জায়গা দেয় ওদেরকে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দেওয়া হয় এবং ওরা সেটা চর্চা করে। আ এবং ওরা নাচ নিয়ে অনেকে গানও করে। সেখানে হয়তো আমরা ভেতরে বিভিন্ন অনুষ্ঠানে করি। আ যে আমাদের সংস্কৃতাগারের ভেতরে যে অনুষ্ঠানগুলো হয় ১৫ই আগস্ট, ২৬ জানুয়ারি, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী বা পুজোর সময় সেগুলোতে অনেকে গান করে, আবৃত্তি করে। যারা হয়তো বেরোতে পারে না আ তারাও অনেকে নাচ শেখে। কেন ভেতরে প্রোগ্রামগুলো করবে, তারা আনন্দ পাবে, আনন্দে থাকবে। আ তো ভালো, তারা খুব ভালোবাসে আরকি। নাচটাকে তারা খুব ভালোবাসে। মানে সবার একটা এক্সাইটমেন্ট থাকে যে আমি একটু বাইরে বেরোতে হ্যাঁ, পারবো। এইটা ওদের কাছে একটা থাকেই। সবাই মানে আরও যেসব সংশোধনাগারে এই কাজগুলো হয়, সবারই যারা শেখায় তারা সবাই মানে একই কথা যে তারা এই যে বাইরে বেরোবার আনন্দ, আ সবার সাথে কথা বলা, এত লোক, এত প্রোগ্রাম, আ এত আলো, হুম? সাংবাদিকের সাথে মুখোমুখি হওয়া, তাদের সাথে কথা শেয়ার করা, আ উপহার পাওয়া, এইগুলো তাদের একটা উন্নত, এগুলো তো আর কেউ পায় না। আ ওখানে যে ১০০ জন থাকলে ৪ জন সুযোগ পাচ্ছে। এইটা খুব এনজয় করে ওরা এবং বাড়িতে গেলেও ওরা সেটা জানায় যে, "স্যার বাড়িতে এসেছি, খুব ভাল লাগছে।" বাড়ির লোককে তারা ডাকে হুম। অনুষ্ঠানের সময়। যতক্ষণ দেখেছি হয়তো বর্ধমানে প্রোগ্রাম হচ্ছে, আ বোলপুর থেকে আরম্ভ করে মেমারি, রসুলপুর, অনেক দূর থেকে গ্রাম থেকে তাদের মা-বাবা চলে আসে। তাদের জন্য হয়তো একটু খাবার নিয়ে আসে, দেখা হয়, তাদের বাচ্চারা আসে, হ্যাঁ? আমাদের স্যাররা থাকে সেই সুযোগটা করে দেয় সামনাসামনি তাদের একটু দেখা, কথা বলা। এটাও তো একটা বাড়তি পাওনা তাদের কাছে। এটা তারা খুব এনজয় করে। তাদের হ্যাঁ, বাড়ির লোকেরা তাদের এই নাচটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে। হ্যাঁ। নাহলে তো আমি করতে পারতাম না এবং আ তাদের বাড়ির লোকরা যখন আসে তারা আমাকে খুব ইয়ে করে যে, "স্যার আপনার জন্য আ মেয়েকে দেখতে পাচ্ছি, ছেলেকে দেখতে পাচ্ছি। স্যার ওদেরকে একটু করাবেন, একটু নিয়ে আসবেন।" তো ওরা না ইয়ে করলে তো আমি এইটা করতে পারতাম না। আ ছেলেরাও যারা মানে হয়তো তারা কোনোদিনই করেনি। কিন্তু আ মা-বাবা, আত্মীয়স্বজন তাদেরকে দেখতে পাচ্ছে, সামনে দেখতে পাচ্ছে। আ কোনোরকম আ কাগজপত্র ছাড়া মানে আমাদের সংশোধনাগারে গেলে তো কাগজপত্র জমা দিয়ে যে নিয়ম নীতি আছে সেটার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট অনেক টাইম আছে। নির্দিষ্ট টাইম আছে। দূর থেকে দেখা, কথা বলা। এখানে তো ওপেন। একদম মানে মুক্ত। অ সামনাসামনি কথা বলছে, একসাথে বসছে, খাচ্ছে, গল্প করছে, ছবি তুলছে। এইটা তো হয় না। সেইজন্য তারাও এটাকে খুব মানে গ্রহণ করেছে আরকি। যে না আমি এটা করব। পরে আবার বেরোতে পারবো। তাতে অনেকেই এই চর্চাটাও করে। বেরিয়েও অনেকে বলেছে, "স্যার নাচ করি কিন্তু এই গ্রামে বা অমুক জায়গায়। এই ২৫শে বৈশাখ হলো একটু নাচ করলাম। আ এই পাড়ায় একটা হলো ওদেরকে নিয়ে একটা করলাম।" যেমন যে ওপার বাংলায় যে আছে সে আমাকে অনেকবার ফোন করেছে, "স্যার এখানে একটা স্কুলে আমি নাচ তো জানি না। কিন্তু আমি যা ওই ২-৩ বছর আপনার কাছে শিখেছি এখানে একটা বাচ্চাদেরকে নিয়ে আমি ২ টো প্রোগ্রাম করেছি।" খুব বাহ! ভালো ওরা এনজয় করে আরকি। অপূর্ব। আচ্ছা অনেক সময় এই ধরুন আপনি নাচের ক্লাস করছেন, কোনো বন্দির হয়তো তার অতীতের কথা মনে পড়ে গেল বা তাদের অপরাধের কথা মনে পড়ে গেল। সেই সময় হয়তো সে ভেঙে পড়ল। ওই যে ব্লকেজটা সৃষ্টি হলো, আপনি অ্যাজ এ টিচার হিসেবে ওই ব্লকেজটাকে কিভাবে কাটান? না আমরা যে ধরনের নাচগুলো করি যাতে তাদের মনে কোনো রকম চাপ না পড়ে সেইটা ভেবেই করি। আ হয়তো ডান্স ড্রামা করতে গেলে কোনো হয়তো ঘটনা কারো মনে হয়, আমি বুঝতে পারি। হুম, আ তো তখন তাকে আমি বলি যে, "এটা একটা গল্প। আ এই গল্প ইনি লিখেছেন, এই পরিপ্রেক্ষিতে লিখেছে, এইটার সাথে বাস্তবের কোনো মিল নেই। আ এটা একটা নাটক। এইভাবেই ভাবতে হবে। হয়তো জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু এটা তার মধ্যে ধরলে হবে না। সিনেমায় কি সবটাই সত্যি হয়? নায়ক তো এমন মার রে মার যে ভাবা যায় না। ৪ তলা থেকে লাফিয়ে দাও। আমরা কি ৪ তলা থেকে লাফিয়ে পড়ি? গুলি তার পাও খেলেও আবার ভাঙলো না বেঁচে কিছু, ওঠে। হ্যাঁ, বেঁচে ওঠে। ৬ খানা গুলি খাওয়ার পরও সে দিব্যি ছুটে চলে যাচ্ছে। তো সেটা তো জীবন নয়। তো সেইজন্য আমরা খুব দেখে শুনে এগুলো করাই। মানে যাতে আনন্দ পায়। একটু রবীন্দ্রনাথের গান, একটু নজরুলের গান, আ একটু ফোক গান, যাতে তারা সবটাই আনন্দ পায়। মানে যেখানে কোনো আ এই ধরনের কথা গানের মধ্যে
ভাবনার মধ্যে তাদের কোনো আঘাত লাগুক, তারা কোনো অতীতের কথা মনে পড়ে যাক, এরকম চট করে করি না। আ তো স্বভাবতই তারা খুব ভালো থাকে এবং ভালোভাবেই তারা নেয়। আচ্ছা, তাদের সাথে কোনো মজার ঘটনা আছে আপনার? মজার ঘটনা, না সবটাই তো আমরা খুব আনন্দ সহকারে করি। সবটাই মজা আমাদের কাছে, সেইভাবে আমরা কখনো গুরুগম্ভীরভাবে আমি তো অন্তত করি না। আ একসাথে বসা, থাকা, খাওয়া, গল্প করা। তারা আমার জন্য হয়তো কিছু, "স্যার এটা করেছি, এটা খান।" আ ওরা এটা খা রান্না করে জেলের মধ্যে? ওরা জেলের মধ্যে রান্না উম করে কিছু, কিছু ক্ষেত্রে, যদিও ওদের রান্নার আলাদা ব্যবস্থা আছে। কিন্তু ওরা অনেক সময় হাতে কিছু করে। হুম? বাড়ি থেকে কিছু দিয়ে গেলে সেটা ওরা নিজেরা হয়তো করে, বা বাড়ি থেকে কিছু খাবার আসলে সেগুলো ওরা শেয়ার করে। আমাদের ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে খাবার কেনে। হ্যাঁ? সিঙ্গাড়া হচ্ছে সেগুলো তো ওরা নিজেরা করে, বা চপ, উম বা আরো আদার্স যে বিকালের খাবার হয় সেগুলো করে। "স্যার এটা আমরা সিঙ্গাড়া করেছি, দুটো খান স্যার কেমন দেখুন। চপ করেছি। অ্যা এই চাটা স্যার দেখুন তো লাল চাটা ভালো না এই চাটা ভালো?" তো এগুলো আ সবসময় একটা ইয়ের মধ্যে চলে। আচ্ছা, ওই সংশোধনাগারে সাধারণত কোন, কোন বয়সের মানুষরা থাকেন? ১৮ বছরের পর, ১৮ বছর আগে পর্যন্ত তো যারা নাবালক তাদের একটা আলাদা হুম, উম জায়গা থাকে। ১৮ বছরের পর যারা অপরাধ করে তারা সবাই থাকে। হুম। অনেক বয়স পর্যন্ত, মানে আমি দেখেছি অনেক বৃদ্ধ, বৃদ্ধা, তাদের চলারই ক্ষমতা নেই। এরকম মানুষও আছে। আ এই যে বৃদ্ধ-বৃদ্ধারা আছেন, মানে তারা আপনার সাথে গল্প-টল্প করেন, নিজের হ্যাঁ, জীবনের কথা বলেন? না সেরকম না, হয়তো বাড়ির কথা বলে কেউ, কেউ। আ কারণ কখনোই আমি তাদের অতীত নিয়ে কোনো কথা কখনো জিজ্ঞাসা করি না, বা তারাও হয়তো বলে না। কেউ হয়তো স্বেচ্ছায় গল্প করতে, করতে বলল। তবুও তারা এড়িয়ে যায়। কারণটা হচ্ছে উম কেউই চায় না তাদের অতীতটা নিয়ে বারবার ইয়ে হোক। তারা তো আ শাস্তি পেয়েছে। এবার সেই শাস্তি তারা যত তাড়াতাড়ি পারবে কাটিয়ে, যত তারা ভালো থাকবে তত শাস্তিটা কমবে। এবং তারা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। ফিরে গিয়ে কাজ করতে পারবে। যেমন আ অনেকেই আছে, তার মধ্যে আমার কাছে নাচ করতো এরকম ৩-৪ জন। তাদের আজীবন আ সাজা কারাদণ্ড হয়েছিল। কিন্তু তারা ভালো কাজ করার জন্য ছাড়া তার পেয়েছে। আগেই ছাড়া পেয়েছে। মানে কেউ ১৮ বছরে, কেউ ২১ বছরে, ২০ বছরে। তারা ভালো কাজ করার জন্য, ভালোভাবে থাকার জন্য, আ এই যে বিভিন্ন আ কালচারাল এক্টিভিটিজ এর সাথে জড়িয়ে থাকার জন্য আ তারা ছাড়া পেয়ে আগেই বাড়ি গেছে। এবং বাড়িতে তারা চাষবাস করছে। বয়স হয়েছে, অনেকে হয়তো ঘর সংসার করছে। ভালো আছে তাদের সাথে এই যে যারা চলাচল। ছাড়া পেয়ে বাইরে যাচ্ছে, তাদেরকে সমাজ কি ভালোভাবে মেনে নেয়? সবাই যে নেয় তা নয়, কিন্তু আ ছেলেদের ক্ষেত্রে হয়তো মানিয়ে নেয়া একটা সম্ভব হয়, তা মানিয়ে যায়। আ কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে ওঠে না। এখন যদি মা-বাবা থাকে, তাহলে হয়তো কিছুটা হয়। আর যদি মা-বাবাও তাকে আ না নেয়, স্বামী সংসার না নেয়, তাহলে তাদের একটু অসুবিধা হয়। কিন্তু আমরা ঐজন্যে সংশোধনের পক্ষে থেকে যে সরকার বিভিন্ন কার্যক্রম করে তাদের অ্যা স্বনির্ভর হওয়ার জন্য। সেটা যারা করতে পারে, আ তারা হয়তো অনেক কাজ করে। কারণ হুম। আমার আছে আমার সাথে ওই আমার ইয়েতেই নাচ করত। সে ছাড়া পেয়েছে। এবং তার সাথে যখন কথা হলো, আ আমি বললাম, "কি করছিস বাবু?" তো বলল, "স্যার আমি ওই কাটিংটা খুব ভালো করে শিখেছিলাম। আমি একটা টেলার করেছি নিজে।" মানে, "কেমন চলছে?" বলছি, "খুব ভালো চলছে।" বাহ! হুম? একজন যেমন মাছের ব্যবসা করে। সে বলল, "স্যার কি করব? ওই মাছ নিয়ে এসে মাছের ব্যবসা করি, খুব ভালো আছি।" একজন গাড়ি চালায়। হ্যাঁ? সে আগে গাড়ি চালাতো, তারপর দীর্ঘদিন ইয়ে হতে হয়নি। সে এখন গাড়ি চালায়। তো আচ্ছা, হ্যাঁ বলুন। এইভাবেই আরকি তাদের জীবন চলছে। কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না। কিন্তু উম আমার মনে হয় যে তাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত। কারণ কোনো বাবা-মাই তো আ তার সন্ততিকে চায় না যে অপরাধ করুক। অপরাধ করেছে, উম কিন্তু অপরাধের শাস্তিও সে পেয়েছে। তারপর যখন ফিরে আসছে, আ তাকে আরেকটা সুযোগ
মানে দেয়া উচিত। সংসারে দেওয়া উচিত। দেয় অনেকে, অনেকে করছে। বাকিরা তো তার ভাগ্যের ওপরে থাকে। আচ্ছা, এই যে অপরাধ করে শাস্তি ভোগ করে বেরিয়ে এলো, তার মধ্যে থেকে অপরাধ করার প্রবণতাটা কি একেবারেই চলে যায় নাকি সেটা গুপ্ত হয়ে কোথাও থেকেই যায়? না, এটা সবারই যে যায় তা নয়। মানে আমি তো অনেকদিন ওদের সাথে মিশছি। মানে হয়তো অনেকে বলেও ফেলে উম গল্পের ছলে বা কথার ছলে, "স্যার বেরিয়ে গেলে কিন্তু" আমি বললাম, "সেটা কি? এটা কেন?" বলল, "না স্যার, আমাকে তো স্যার এটা বললাম, "ঠিক আছে, হয়েছে।" বলল, "না, আমার আর এদের একটা যেটা এটা চট করে আ নিজেরা ভুল করেছে এইটা মেনে নিতে পারে স্বীকার না। করে না। আ এটা ওদের একটা মানসিকতা মনে হয় তৈরি হয়ে যায় বা কেন হয় জানি না। কিন্তু আমি দেখেছি উম মানে নিজের ঘাড়ে চট করে কেউ দোষটা নেয় না। আ তো অনেকের হয়। যে অনেকেই যে হয় না তা নয়। আ মানে অনেকদিন তো যাওয়া আসা করার ফলে অনেকের সাথে অনেক কথা হয়। আ যারা চলে গেছে তাদের সাথেও হয় কথা, গল্প। উম অনেকেই যে ডাইরেক্ট অপরাধ করেছে সেরকম মনে হয় না। হয়তো সেই ঘটনার সাথে সা সঙ্গে বা সাথে সে হয়তো ছিলই না। কিন্তু আ নিয়ম নীতি উম আইন এর আওতায় সে হয়তো পড়েছে। এরকম অনেকজন আছে। তারা হয়তো শাস্তি ভোগ করছে। অ্যা এখন তাদের অপরাধ কতটা সেটা তো আ আইন আদালত বুঝবে। কিন্তু তাদের কথা শুনে মনে হয় যে সবটাই এরা সে যুক্ত হয়তো নেই। জড়িত ছিল না। কিন্তু কোনো কারণে হয়তো জড়িয়ে গেছে বা জড়িয়ে পড়েছে বা ইয়ে এই আরকি এখন। যাক তারা ভালো থাকুক এইটাই সবসময় আমরা মানে প্রার্থনা। সরকারও চায়, আ মানে আমাদের সংশোধনের কর্তৃপক্ষ সবাই যারা থাকে তারাও সবসময় চায় তারা ভালো থাকুক, ভালো হোক এবং কতটা ভালো হয় সেলে যারা ছেড়ে যায় তাদের উপর নির্ভর করছে যে তারা কি কাজ করছে, সমাজ কতটা নিচ্ছে। হুম। এবার যদি সমাজ না নেয় তাহলে তো সে আবার তাহলে পুনর আমাদেরও দায়িত্ব। সে যখন আ সংশোধনাগার থেকে ফিরে এলো, আমাকে তাদেরকে একটা পেজ দেওয়া। আমি যদি না দিই, তাহলে তো সে অপরাধটা আবার করবে। ওখানে এমন কি কেউ আছে মানে যে ওই লাইফটাই খুব পছন্দ করছে? মানে তার মধ্যে একটা হিংসাত্মক ব্যাপার যে অপরাধ করে এসেছি, ভালো করেছি, এখন আমি খুব ভালো আছি। এরকম মানসিকতার কি মানুষ কেউ আছে? সেটা ওই মজা করে অনেকে বলে আ যে, "স্যার এখানে ভালোই আছি। এই তো আ খাওয়া-দাওয়াও আছে, টিভিও দেখছি, খেলাধুলা করছি, আপনারা আসছেন, নাচ-গানও করছি, আবার বাইরেও বেড়াতে যাচ্ছি আপনাদের সাথে। আ ঠিক আছে। ওই যবে শাস্তি শেষ হবে তবে বাড়ি যাবো। এখন আর তাড়াহুড়োর কিছু দরকার নেই।" না, এটা হয়তো ওরা মজা করেই বলে। কিন্তু আমার মনে হয় না সেটা নয়। সবাই চায় বাড়ি সংসার। এবার যার কেউ নেই, তার তো এটা মনে হয় যে আমি দুবেলা খেতে পাচ্ছি। আমি এখানে ভালো আছি, চিকিৎসা আছে, সবটাই আছে। সারা বছর বিভিন্ন যে অনুষ্ঠান হয় সেটাও দেখছি, মানুষজন আসছে, যা শিখছি এবং ওখানে আমাদের যেটা হয় যারা কাজকর্ম করে আ তাদেরকে বেতনও দেওয়া হয়। হুম। হ্যাঁ, তো সেখান থেকেও তারা কিছু ইনকাম করে। নিজেদের মতন খাওয়া-দাওয়া হয়তো করে। কোনো পোশাক পছন্দ হলো সেটা হয়তো স্যারদের সাথে কথা বলে তারা আনে। আ বা যাদের বাড়িতে কেউ আছে তাদেরকে কিছু সাহায্য করা সেটাও করে। তো হয় এরকম অনেকেই আ বলে। আচ্ছা, এই যে বেতন দেওয়ার কথাটা বললেন, ওখানে কি, কি ধরনের কাজ করানো হয়? ওখানে রান্নার কাজ, উম বাগান পরিচর্যার কাজ, আ তারপরে ওখানে আমাদের যে অফিসের কাজ, আ এই ধরনের অনেক রকম কাজ আছে। যে যেমন পারে তাকে সেই সেমন কাজ দেওয়া হয়। কেউ কম্পিউটারের কাজ করে, কেউ খাতা লেখার কাজ করে, কেউ ক্যান্টিন চালায়, কেউ রান্না করে, কেউ হয়তো শুধু রুটি করে, কেউ হয়তো ইয়ে করে। বিভিন্ন ধরনের কাজ যে যেমন পারে তাকে সেরকম সেইভাবেই ভার দেওয়া হয়। ভার দেওয়া হয় তারা। বেশ, আবার একটু নাচের গল্পে ফিরে আসি। আপনি আমি খবরের কাগজগুলোতে পড়েছি যে আপনি ওদেরকে নিয়ে অনেক জায়গায় নাচ করিয়েছেন। মেমারি, আ আ বোলপুরে।
হ্যাঁ, বোলপুরে আমাদের ওইটাই আমার একটা খুব গর্ব জায়গা। মানে যে আমরা শান্তিনিকেতন পৌষ মেলাতেও যেমন অনুষ্ঠান করেছি, শ্রীনিকেতনেও আমরা অনুষ্ঠান করেছি। এটা আমি জানি না আর কারো হয়েছে কিনা। তা আমরা আমাদের মানে যারা আবাসিক আর্টিস্ট তাদেরকে নিয়ে আমরা এই দুটো জায়গায় করেছি। চুরুলিয়া করেছি। বর্ধমান উৎসব থেকে আরম্ভ করে বর্ধমানে যে কাঞ্চন উৎসব, সেই উৎসব, বর্ধমান পৌষালী উৎসব, পৌরসভার অনুষ্ঠান, আম পশ্চিমবঙ্গ সরকারের বাংলা মোদের গর্ব যেটা ছিল, আম তারপরে মেমারিতে মেমারি উৎসব, প্রচুর কার্নিভাল, আ এগুলো প্রচুর অনুষ্ঠান। আমরা প্রচুর অনুষ্ঠান করেছি। বিভিন্ন বেসরকারি সংগঠনের ডাকেও সাড়া দিয়ে গেছি। প্রচুর অনুষ্ঠান করেছি। এবার ওই যে ৪ দেওয়ালের মাঝখানে ওদেরকে নাচ শেখানো, আর সেই নাচটা যখন মঞ্চস্থ করছে, তখন আপনার কিরকম অভিজ্ঞতা লাগে? না, তখন তো ভীষণ আনন্দ ১০০ বার। আমি ওই গিয়ে সপ্তাহে ১ দিন, ২ দিন কি ৩ দিন গিয়ে তাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্লাস করানো। আম কখনো ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। আম তারপর হয়তো ফাইনাল রিহার্সালের আগে সবাইকে একসাথে, কারণ যেহেতু ওটা আ আলাদা, আলাদা থাকে, একসাথে করানো খুব একটা অসুবিধা হয়। আ তো আমি দীর্ঘদিন যাওয়ার ফলে সেই পারমিশনটা স্যারদের কাছ থেকে পাই যে একসাথে রিহার্সালটা দেওয়া হয়। তাহলে সুবিধা হয় কি? আ নাচের বা নৃত্যনাট্যের প্রকাশটা অনেক ভালো হয়। এবার তারা যখন ওই পোশাক, মেকআপ পরে ওই হাজার, হাজার মানুষের সামনে মঞ্চে দাঁড়ায় এবং মানুষ যখন আ এসে ছুটে আসে যে তাদেরকে দেখার জন্য যে এরা কেমন করছে, এবং তাদের প্রোগ্রাম যখন আ সত্যিই ভালো হয়, এবং আমার সৌভাগ্য যে আমার ছেলেমেয়েরা যারা আমার কাছে দীর্ঘদিন করেছে, তারা সত্যিই ভালো করে। কারণ আমরা দেখেছি বিভিন্ন আ সংবাদ মাধ্যম আ বা আমাদের যারা স্যাররা আছেন তারা প্রশংসা করেন। আ তো তখন ভীষণ আনন্দ পাই যে এই এর কি জগৎ ছিল, কোথায় গেছে, এবং আজকে এরকম পারফর্ম করছে। মানুষ এসে তাদের সাথে দেখছে, তাদের সাথে কথা বলতে যাচ্ছে, তাদের সাথে ছবি তুলতে চাইছে। আমাকে এসে জিজ্ঞেস করছে, "স্যার দারুণ হয়েছে, দারুণ করেছে।" সব খুব আনন্দ হয়। খুব ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে এটা। আচ্ছা, এই যে নাচের মধ্য দিয়ে আপনি এমন কোনো আবাসিকের মধ্যে খুব বড় পরিবর্তন লক্ষ্য করেছেন? মানে যেরকমটা আমি নিউজ পেপারে মনুর ব্যাপারে শুনছিলাম, মানে পড়ছিলাম আরকি। না, অনেকেই ভালো কাজ ক করে। আ ৩-৪ জন তো খুবই, মানে তারা বলে যে, "স্যার এটা নিয়েই থাকবো।" মানে ছাড়া পেলেও কিন্তু আমরা নাচটা নিয়েই থাকবো। এরকম আছে তারা, আ তার মধ্যে হয়তো উম ও সেই আ আধারটা খুঁজে পেয়েছি যে এর মধ্যে থাকলে আমার জীবনটা ভালো কাটবে। আমি যখন রবীন্দ্রনাথের নাচ সম্বন্ধে বোঝাই, আ গান সম্বন্ধে বোঝাই, তারা হয়তো উপলব্ধি করে যে তাহলে তো এটা যদি আরো চর্চা করি, আরেকটু ভালো পড়াশোনা করি, আ তো আমার এটা ভালো হবে। আমি এটা নিয়ে থাকবো। এরকম আছে কয়েকজন বলে যে, "স্যার আমরা চলে যাওয়ার পর যখন ছাড়া পাবো আমরা এটা নিয়ে থাকবো।" এটাও একটা বড় পাওনা। যে তারা এটাকে আত্মস্থ করতে পেরেছে এবং তারা ভালোবেসেছে। কেন ওখানে অ্যা ৯৯ ভাগই কিন্তু কেউ নাচ গানের সাথে যুক্ত নয়। কোনোদিন করেওনি। এখানেও এসে করবে সেটা ভাবেনি। ২-১ জন হয়তো কখনো, কখনো করেছে। আম কিছু, কিছু অ বা হয়তো ওই যেটা হয় ওয়েস্টার্ন সিনেমার গান দেখে অনেক পাড়ায় যেটা করে পুজোর সময়, সেরকম হয়তো ২-৪ জন করে বলছে, "স্যার আমি এই করতাম।" "কি দেখা?" আমি বললাম, "আরে এইটা কি করছিস? এটা সিনেমার গানের নাচ।" আমি বললাম, "বাহ! ঠিক আছে। তুই হাত পা নাড়াচ্ছিস যখন হবে।" তো এইভাবেও তাদেরকে আমি একটা আ ফর্মে আনার চেষ্টা করেছি যে একটা এইভাবে কর। হাতটা এতদূর নয়, এটা তো বিসর্জনের সময় হয়, এটা বিসর্জনের সময় নয়। এটা এখন পুজোর সময়। এইভাবে তাদেরকে বুঝিয়ে, এইভাবে এই হাতটা এইখানে কর, এইভাবে রাখলে সুবিধা হবে, এই মুদ্রাটা কর তাহলে এটা ভালো হবে। এইভাবে তাদেরকে করেছি। এখন তারা ফিরে যাওয়ার পর কতটা করবে সেটা ভবিষ্যৎ বলবে। কারোর একটা গল্প আপনি শুনতে পারি যে, যে হয়তো অপরাধ করে এসেছে এবং সেই অপরাধের কথা আপনাকে বলেছে। আস্তে, আস্তে নাচের মাধ্যমে তার মনের পরিবর্তন হয়েছে। সে এখন অনুতপ্ত। এরকম কোনো আবাসিকের কথা? হ্যাঁ, অনেকেই আছে আ যারা অনেকদিন কাজ করার পর হয়তো বলেছে যে, "স্যার না করলেই পারতাম। হয়ে গেছে স্যার কি করব? আ স্যার আর হবে না।"
আপনাদের কাছে যে ভালোবাসা, স্যারদের কাছে যে সম্মান পাচ্ছি, যে কাজ পাচ্ছি, যেভাবে আমরা এখানে জীবনযাপন করছি, আ আমরা স্যার অতীত ভুলে আমরা চাই যে নতুন একটা জীবন নিতে, এবং তারা নিয়মিত বাড়ির সাথে সংসারের মানুষদের সাথে যোগাযোগ রাখে, এবং তারাও বলে যে ফিরে আসলে তাদেরকে আমরা নেবো, তারা এটা করবে। এটা হয়েছে, অনেকই ক্ষেত্রেই হয়েছে, এবং তারা ফিরে গিয়েও আমার সাথে তারা কথা বলেছে। তাদের বাড়ির লোক তাকে গ্রহণ করেছে। এটা পাওয়া। আচ্ছা, এরকম কি আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে যারা হয়তো নাচ শিখে সাজা কেটে বেরিয়েছে, তাদেরকে নিয়ে ভবিষ্যতে আপনি কোনো রকম কোনো না, এটা ওরাই আমাকে একটা প্রস্তাব দিয়েছিল। আচ্ছা, যে, "স্যার, আমরা যারা আপনার কাছে করছি, আমরা একসাথে কিছু করি।" তো আমি এটা ভেবেছিলাম যে সত্যি তো খুব ভালো একটা, যারা এতদিনকে আমি ভেতরে ৪ বছর, ৫ বছর, ৬ বছর শেখাচ্ছি, তারা হয়তো চলে যাচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছে, সাজা তাদের শেষ হয়ে গেল কিংবা সাজা কমে গেল। তো তাদেরকে নিয়ে যদি একটা দল করা যায়, কারণ তারা তো চর্চার মধ্যেই আছে। কিন্তু হচ্ছে কি, একেকজনের এত দূরে, দূরে বাড়ি। কেউ মেদিনীপুরে থাকে, কেউ পুরুলিয়ায় থাকে, কেউ বাঁকুড়ায় থাকে। আ তো তাদের আসা যাওয়া তো একটা প্রবলেম হচ্ছে। সেইজন্যে এইটা ঠিক আ দানা বাঁধেনি। মানে ওরাও চেয়েছিল যে আমার সাথে থেকে অ্যা একটা ক্লাস করে একটা যদি এই চর্চাটা বাড়ানো যায়। আমিও ভেবেছিলাম যে ওদেরকে নিয়ে যদি একটা আ কিছু করা যায়। কিন্তু এত দূর যাওয়া আসা, তারপর হয় কি, তারা ফিরে যাওয়ার পর সংসারে জড়িয়ে পড়ে এই কাজের মধ্যে। তাদের আর মনে হয় না যে আবার এত দূরে গিয়ে এটা শিখবো, আবার প্রোগ্রামের জন্য আসা। প্রোগ্রাম মানেই রাত, তারা থাকবে কোথায়? তাদের থাকার ব্যবস্থা করতে হবে। তো সেইগুলো তো আ একটা অসুবিধার মধ্যে পড়তেই হতো সবাইকে। আর এই দূরত্বের জন্যই এটা মূলত হয়নি। কিন্তু আমার এটা সবসময় মনে হয়, মানে এখনো ভাবি যে এদেরকে নিয়ে যদি কিছু করা যায় বাইরে যারা চলে যাচ্ছে। আমি জানি না, যদি ভবিষ্যতে কোনো রকম সুযোগ হয় নিশ্চয়ই করব। একদম। বেশ, বেশ। কেমন আছিস? হ্যাঁ। কোথায় এখন? হ্যাঁ, মানে কি করছিস এখন? কদিন লাগবে? আচ্ছা। আর বাড়ির সব ভালো আছে? আচ্ছা। আর তোর মাছের ব্যবসা? মাছের ব্যবসা? ও ডাব বিক্রি কবে খাওয়াবি ডাব? ডাব খাওয়াবি না? কবে আসবি? আচ্ছা, আচ্ছা। কার কাছে আসবি? ও, ফোন করবি? কি হয়েছে তোর? ও, সুগারের জন্য? আচ্ছা। প্রোগ্রাম তোরা তো চলে গেছিস, আর কি করে করবো বল? তোরা তো চলে গেলি সব, আর করা হচ্ছে না। দাঁড়া, এখন কি হয় দেখি। না, না, ওরা কেউ করতে চাইছে না সেরকম। ওই কয়জন আছে দেখছি, কবে যায়। হ্যাঁ, এখন দেখা যাক কবে কি হয়। বাড়িতেই আছি, একটু গল্প করছি আর কি। তো ছবি পাঠাতে হবে? হ্যাঁ। আচ্ছা, আমি তো ছবি সাজিয়ে রাখবো, পরে দিয়ে দেবো। তোর মেয়ে ছেলে, হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে, কিছু ছবি আছে। যা আছে আমি তোকে দিয়ে দেবো। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো। কি খাচ্ছিস? কে রান্না করলো? ও, ওখানে তুই ফ্যামিলি নিয়ে আছিস? আচ্ছা, আচ্ছা। এখন সবাই ভালো তাহলে? কোনো অসুবিধা নেই তো? আর যে ঝামেলার জন্য এসেছিলি সেগুলো সব মিটে গেছে? বেশ, ঠিক আছে। হ্যাঁ। তা নাচ করছিস না? না শুধু, তো ডাব কাটতে কাটতে একটু নাচও করবি, তবে তো ভালো লাগবে, লোকে আসবে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থাকবি।
হুম হুম। ডাব বিক্রি করতে করতে নাচ। তো এ কি করেছিল? এটা সবাই জড়িত। আচ্ছা, তো লাইফ আর বা আজীবন কারাবাস হয় না। কারণ কীভাবে করেছে না করেছে আমি আর জিজ্ঞেস করি না এগুলো আর কি। ভীষণ জয়ফুল তো। হ্যাঁ, ভীষণ ভালো। ওরে বাবা! ও যে নাচ করতো না ভাবা যায় না। ও চেহারা একটু ভারী। মানে ওকে ওরকম চরিত্রই দেয়া হতো। মানে আমরা ওই যদি ইয়ে করতাম, পুজোর সময় আ মহিষাসুরমর্দিনী করছি। অসুর ও হবে। একদম আর খুশি। একদম সেজে গুজে স্যার এদিকে রং টং লাগিয়ে, "স্যার আমি কিন্তু অসুর।" "হ্যাঁ, তোকেই তো অসুর করব, তো পাওয়া যায় না।" বা হয়তো কোনো পরের বছর হয়তো অন্য করছি, মানে আ দুর্গার অন্য কোনো চরিত্র নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। সেখানে হয়তো অসুর মানেই হচ্ছে ও। অসুর হবেই, এবং ওর এটা এবং ভীষণ হাসিখুশি। মানে এবং আমরা যে ফোক করতাম সেখানে যে মজার চরিত্র থাকতো সেখানে ওই যে ছাতা ধরো গো দেওড়া যে গানটা, সেখানেও ওই দেওড়া, ওই ছাতা এরকম ইয়ে করে বেশ ইয়ে করে একটা ছাতা-টাতা নিয়ে ওই নায়িকার পেছু ঘুরে বেড়াবে। এইটা মানে ও খুব আনন্দ পেতেও খুব ভালোবাসে, আনন্দ দিতেও ভালোবাসে। আর যত রকম মজার গান শুনবে আর "স্যার এটা আমি কিন্তু করব। এটা আমাকে স্যার তুলিয়ে দিন।" মানে খুব ভালো ছেলে। এসেছে কোনো অপরাধ করার জন্য। আ এখন কি করা যাবে? কিন্তু আমার মনে হয় ও বেরিয়ে সবচেয়ে ভালো। এই যে এখনো আ থাকে, মানে পরিবার নিয়েই থাকে। উম তো তার মানে পরিবার যখন আছে তারা নিশ্চয়ই তাকে মেনে নিয়েছে। এটা ভালো লাগে এবং খুব আনন্দ সহকারেই সে ইয়ে করে, গল্প করে আমার সাথে মাঝে। আ ভালো। তার বাড়ির যারা আছে তারাও কিন্তু আমার সাথে মানে দেখা হলে বা কোনো অনুষ্ঠান হলে ইয়ে করে। ওদের এদিকে বাড়ি। যেখানে বাড়ি সেই এলাকায় কোনো অনুষ্ঠান হলেই তারা ফোন করে। "স্যার আসবেন তো আপনি? স্যার ওরা আসছে তো? স্যার কি নিয়ে যাবো? স্যার একটু মাংস রান্না করে নিয়ে যায়। ওরা তো মাংস একটু খাওয়াবো, একটু লুচি করে নিয়ে যায়, এখানে মিষ্টি কিনে নিয়ে যায়।" আমরা ঠিক আছে, তোদের যা ইচ্ছা নিয়ে আসবি, ওদেরকে দিবি। এবার ওর হয়তো আমরা ১০ জন গেছি, গিয়ে বললাম ১০ জন। ও ১০ জনের জন্যই বাড়ি থেকে খাবার নিয়ে চলে এলো। বাহ! স্যারদের জন্য আলাদা করে নিয়ে এলো, আমাদের জন্য আলাদা করে নিয়ে এলো। স্যার সবার জন্য নিয়ে এসেছি। অনুষ্ঠান হয়ে গেল, সবাই একসাথে খাওয়া-দাওয়া করলাম। বাড়ি কি চলে এলাম। আনন্দ। এটা, হ্যাঁ। আ নাচের মধ্য দিয়ে এই আবাসিক বন্দীদের তো একটা মানসিক পরিবর্তন হয়েছে। আপনার এই দীর্ঘ যাত্রায় আপনার নিজের মধ্যে কি পরিবর্তন এসেছে? অপরাধ, অপরাধী এদের নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? আমার ওখানে গিয়ে মনে হয়েছে যে মানুষ যাতে অপরাধ না করে এবং অপরাধ করলে তার যে কি শাস্তি, অ্যা তার কি যন্ত্রণা, সেটা আমি ওখানে গিয়ে বুঝেছি। হতে পারে ওটা হয়তো আম দেখে মনে হয় যারা যায় যে বাহ! এত বড় জায়গা, এত গাছপালায় ঘেরা, এত মানে দেখেই মনে হয় না পুরো বাড়ির মতন খাওয়া-দাওয়া, ঘোরা, আনন্দ করা, আ থাকা, টিভি দেখা, বাড়িতে ফোনে কথা বলা, আমাদের যে বুথ আছে নির্দিষ্ট সেখান থেকে। সবটাই মানে আ কিন্তু তাদের ২৪ ঘন্টা ওখানেই থাকতে হয়। তাদের তো মানুষের বহির্জগতের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। একটাই মাধ্যম হচ্ছে খবরের কাগজ। এখন অবশ্য সরকার টিভি দিয়েছে, মা বেশ কিছুদিন ধরে তারা টিভি দেখছে। এটুকু ছাড়া তো তাদের কোনো, সেটা দেখে, কথা বলার তো কোনো সুযোগ নেই। হুম। তো আমার মনে হয় যে মানুষ অপরাধ করে কেন করে? না করলেই পারত। করলে তো এই জীবনটা তাদের কাটাতে হবে এবং এই জীবনটা তো খুব সুখকর কিছু নয়। আ এটা মনে হয় যে বাবা, জীবনে যাতে কোনো অপরাধ না হয়ে যায়, যাতে এখানে না কাউকে আসতে হয়। এটা একটা নিশ্চয় উপলব্ধি হয়েছে এবং ওরা যাতে আ যত তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়, এটাই মনে হয় ওদের পক্ষে মঙ্গল এবং সেটা আমাদেরও যারা থাকি সবাই মনে হয় যে বাড়ি ফিরে গেলে তারা অন্তত নিজেদের হুম। মতন থাকে। এটা একটা নিশ্চয়ই, এটা কেউ অপরাধ করে ওখানে থাক, এটা মনে হয় না কখনো। আমি জেনেছি আপনি মূক বধির মানুষদের সঙ্গেও ডান্সের প্রোগ্রাম করেছেন। সেই অভিজ্ঞতা কেমন ছিল? মূক ও বধিরদের নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমি
আমি একটা সরকারি প্রজেক্ট স্কুল আছে বাঁকুড়ায়, খুব বড় স্কুল। আমি আমার এক পরিচিতের মাধ্যমে ওটা যোগাযোগ হয়েছিল এবং আমি অনেক দিন ক্লাস করেছি। ইম তো তারপর এই করোনার পর থেকে যা হয় সব জায়গায় অনেকটাই নষ্ট হয়েছে। ওইখানে ওই প্রজেক্টটা উঠে গেছে। কিন্তু স্কুলটা আছে, আমার সাথে নিজের যোগাযোগ আছে। ওরা চেষ্টা করছে যাতে ওইটা আবার দ্রুত ফিরিয়ে আনা যায়। তো ওখানে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানে ওরা কথাও বলতে পারে না, শুনতেও পারে না। অথচ আমাকে শেখাতে হবে। আমি তো ১ম দিন অবাক হয়ে গেলাম। কীভাবে শেখাবো? আমার তো কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। আ দেখিওনি। হ্যাঁ? কিন্তু আমি অ্যাম সদ্য বটু পাল লোকনৃত্যের বিখ্যাত ছিলেন, শিক্ষক ছিলেন রবীন্দ্র ভারতীর। ওনার কাছে যখন আমি কিছুদিন করেছিলাম বা যখন আলাপ হয়েছিল, ওনার কাছে আমি শুনেছিলাম যে উনি যারা অন্ধ, ব্লাইন্ড তাদেরকে নিয়ে একটা ডান্স ড্রামা করেছিলেন। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম, "স্যার কীভাবে হবে?" স্যার বলল, "ওই জায়গা মেপে অ্যা ওদেরকে বলে দেওয়া, নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে করা এটা।" আমি ওইটাই আমার মাথায় এলো যে, "তাহলে ওরা যদি করতে পারে, তো এরা তো আমাকে দেখতে পাচ্ছে। তাহলে এদেরকে কীভাবে?" তো আমি শুধু ওদের যিনি প্রশিক্ষক ছিলেন, স্কুল তো ওদের প্রিন্সিপাল, তাদেরকে আমি বললাম যে, "এদেরকে আমি করাবো কীভাবে?" বলল, "স্যার আপনি ওদের কাউন্ট করিয়ে যা করাবেন, ওরা কিন্তু একবারে তুলে নেবে। ওরা কিন্তু খুব এক্সপার্ট। মানে এই ব্যাপারটা ভগবান তো সব নেয় না, কিছুতে কিছু দেয়।" তা আমি যখন দেখলাম যে আমি ওই 1, 2, 3, 4 করে যখন ওদের নাচ তোলালাম এবং ওদের ওই আনন্দ আমাকে এত আনন্দ দিয়েছিল যে ওদের নিজেদের মধ্যে বুঝতে পারছি যে ওরা খুব খুশি হয়েছে এই আমার কাছে এইটা নেবার পর। বা হয়তো আমি যেভাবে শেখাচ্ছি সেটা ওরা হয়তো খুব কেন ওখানে আমাকে যখন গেলাম তখন বলল ওনাকে একজন কেউ শেখাতো। কিন্তু মানে ওরা ঠিক নিতে পারছিল না। অনেকদিনই আসতেন কিন্তু তারপর ওনাকে আ যা হোক আর ওরা নিতে পারেনি। তো আমি করালাম রবীন্দ্রনাথের একটা গান এবং খুব ছোট্ট গান, ফুলে, ফুলে ঢলে, ঢলে। অ্যা বাচ্চা বড় সবাই মিলে একসাথে প্রায় ২৫-৩০ জন একটা ঘরে। তো আমি ওই কাউন্ট করে, করে 1, 2, 3, 4, 5, 6, 7 বিভিন্ন দিয়ে করে, করে এবং আমি যা, যা করি আমি আঙুল দেখাই 1, 2, 3, 4 ওরা কিন্তু সেইভাবেই করে। হুম। গান শুনতে পায় না। এবার গানটা শুনছি আমি বলে যাচ্ছি যে এই গান শুরু হলো 1, 2, 3, 4 ওরা কিন্তু সেই এবং ও ওই ২-৩ ঘন্টা ১ম দিন একটা সেশন ছিল। তো অদ্ভুতভাবে গোটা গানটাই ওরা ওই 1, 2, 3, 4 করে আমি ওদের তুলিয়ে দিলাম। এবং ওদের যখন আমি বললাম যে, "আমি আর দেখাবো না।" মানে এবং কতগুলো বেশ ভালো, ভালো ওদের সাথে থাকতে, থাকতে অনেক কিছু শিখেছিলাম যে, উম ছেলে হলে ওরা এমনি, এমনি করে দেখায়। মানে এটা ছেলে, মেয়ে হলে মানে এরকম করে দেখায়। আ ফর্সা হলে দাঁত দেখায়, হ্যাঁ? কালো হলে চুল দেখায়, হ্যাঁ? তো এইরকম অনেক তারপরে আমি ওদের সাথে ওই কিছুদিন যাওয়ার পর আমি অনেক কথা মানে বলতে পারতাম ওদের সাথে, করতে পারতাম। উম তো ১ম দিন ওইটা করার পর আমি তখন বললাম যে, "আমি চালিয়ে দিচ্ছি, তোমরা করো।" আ ওরা বললে কিন্তু বুঝতে পারে যে কি বলছে। সেটা ওরা ধরতে পারে। ঠোঁটটা পড়ে। হ্যাঁ, তো ওই আস্তে, আস্তে এরকম করে বললে, "তোমরা করো।" ও বুঝতে পার মানে ওরা বুঝতে পারে যে আমি এটা বলতে চাইছি। তো আমি গানটা লাগিয়ে যেই মিউজিক হতো আমি 1 করতাম। ওরা কিন্তু তারপরেই ওই 1, 2, 3, 4 পরে আবার বলতাম ২ নম্বর, হ্যাঁ? আবার ২ এ চলে যেত। আবার বলতাম ৩, ৩ এ আবার ১ এ ফিরে এসো। ১ এ হতো। আম তো এইভাবে ১ম দিন করার পর উম এলাম অফিস রুমে। স্যারদের সাথে গল্প-টল্প হলো, ইয়ে হলো। দিয়ে স্যার বলল, "আমি তো মানে শুনলাম আপনি খুব ভালো করিয়েছেন। সবাই খুব খুশি হয়েছে।" তো ঠিক আছে দেখুন ওরা কি বলে? বলল, "দাঁড়ান আগে ওদেরকে জিজ্ঞেস করি, আপনাকে ওরা কেমন গ্রহণ করেছে?" এ ওদেরকে সব ডাকলো দল বেঁধে। ওরা দেখলাম খুব হাসি মুখে হৈ, হৈ করতে, করতে সব প্রিন্সিপালের রুমে দাঁড়ালো পাশে। প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন ওদের ভাষায় যে, "স্যার কেমন?" তো ওরা মানে ভীষণ মানে
খুশি হয়ে স্যারকে বলল যে, "ওই আগের স্যার নয়। এই স্যারই ভালো, এই স্যারের কাছেই আমরা শিখব। এই স্যারই যেন আমাদের শেখায়।" তো আমাকে বলল, "ওরা আপনাকে গ্রহণ করেছে। বলেছে আগের স্যার কাছে নয়, এই স্যারের কাছেই শিখব। ব্যাস আপনার চাকরি পাকা, আপনি আসুন।" তো বাহ! সেই শুরু করলাম ওদের অনেক অনুষ্ঠান ওদেরকেও করিয়েছি এবং ওরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে আমাদের প্রতিবন্ধীদের যে বিশেষ অনুষ্ঠান হয়, আ সেখানে ওরা ২ বার জেলাতে আ পুরস্কার পেয়েছে। আ খুব ভালো। ওই একটা দারুণ অভিজ্ঞতা। মানে এখনো অ আ এই ২-১ বছর খুব মিস করি ওদেরকে। কিন্তু যোগাযোগ আছে। অফিসের সাথে, স্যারদের সাথে আ ওদের অনুষ্ঠান যদি কিছু হয় ছোটখাটো সেটা দেখতে পাই, বুঝতে পাই। তো দেখা যাক যদি আবার সুযোগ হয় কোনো ইয়েতে কাজে করার নিশ্চয়ই করব। আচ্ছা, আমি তো জানি আপনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তো এই হোমিওপ্যাথি চিকিৎসক এবং নৃত্যশিল্পী হঠাৎ করে এই দুটো লাইন একসাথে মিলল কিভাবে? এটা একটা অদ্ভুত সবাই আমাকে তাই বলে। কিন্তু আসলে নৃত্যের সাথে আমার কিন্তু কোনো যোগ ছিল না। আমার পরিবারেরও নয়, কি সাতপুরুষেরই নয় এবং আমাদের ফ্যামিলি তে নয়ই। আমি কোনোদিন নাচ দেখিনি। পাড়ায় হতো আমি কিন্তু দাঁড়িয়ে দেখতাম না। কারণ আমি ছোটবেলা থেকেই যোগব্যায়াম করতাম আর ফুটবল খেলতাম। স্বপ্ন ছিল মোহনবাগান খেলবো, ইস্টবেঙ্গল খেলবো, ইন্ডিয়া খেলবো ফুটবল। আমি অনেকটা সময় কলকাতা মাঠে প্র্যাকটিস করেছি। ওখানে আমাদের ইস্টবেঙ্গল মাঠের পাশে আমাদের ক্যাম্প হতো। উম সেখানে সমস্ত বড়, বড় খেলোয়াড়রা প্র্যাকটিস করত। ভাস্কর গাঙ্গুলী থেকে আরম্ভ করে শিবাজি, দা তারপর তখন যারা ছিল তো আমি ভাস্কর গাঙ্গুলীর খুব ফ্যান ছিলাম। যেহেতু উনি গোলকিপার ছিলেন। একটু সাইজে শর্ট, আমি যেটু অনেকের থেকে ছোট উম মানে মাথায় আরকি। তো আমার ওনা ওনা উনি ওনার আমি খুব ফ্যান ছিলাম। তো আমি ওইজন্য ভাস্কর গাঙ্গুলী খুব পছন্দ করতাম। তো মনে হতো ভাস্কর গাঙ্গুলী যদি পারে আমি কেন পারব না ওরকম। তো চুটিয়ে ফুটবল খেলেছি। স্কুল টিমে দীর্ঘদিন খেলেছি, ডিস্ট্রিক্ট খেলেছি। উম এখনো আমার বন্ধু-বান্ধব যারা বাইরে থাকে, বিদেশে থাকে বা রাস্তাঘাটে যারা সিনিয়র দেখায়, তারা জানে আমি এখনো ফুটবলও খেলি। মানে তারা আমাকে ওইভাবেই দেখেছে। মানে হুম। আমার মাটি আমি স্কুলে ঢুকতাম, নাম প্রেজেন্ট করতাম, ফার্স্ট পিরিয়ড হতো, বল নিয়ে মাঠে নেমে পড়তাম। স্যাররা আমাকে কোনোদিনই বলত না। কারণ খুব ভালো খেলতাম সেই সময় হয়তো। আ দীর্ঘদিন স্কুলের দলে প্রতিনিধিত্ব করেছি। আ তো আর যোগব্যায়াম করতাম। নাচের কোথায় কি হতো, নাচ কি বা ওই ধরনের কোনো কিছু হয় এটা আ আমাদের পরিবারেও কোনোদিন চল ছিল না। আর আমিও কোথাও দেখিনি। পাড়াতেও খুব যে নাচের প্রোগ্রাম হতো সেও দেখিনি। কিন্তু ওই রামযাত্রা হতো, নাটক হতো সেসব দেখতো, সবাই দেখতো, আমিও দেখতাম। কিন্তু কখনো মনের মধ্যে কোনো প্রভাব পড়েনি। যেটা হলো সেটা আমি তখন কলেজে পড়ি। ফার্স্ট ইয়ার সবে আ এইচএস পাস করেছি। আর আমার যেহেতু খেলোয়াড় ছিলাম, আমার বসার ঘরে এরকম একদম উপর থেকে নিচে পর্যন্ত গোটা দেওয়াল জুড়ে শুধু প্লেয়ারদের ছবি। সমস্ত রকম ফুটবলের প্লেয়ারদের একদম ভর্তি। ক্রিকেটের প্লেয়ারদের ছবি ভর্তি। তো ওই আমাদের পাড়ার একটা মাঠ এ মাঠ চলতো বাচ্চাদের তখন, এখন তো আর সেসব উঠে গেছে। আগে প্রচুর মাঠ থাকতো পাড়ায়, পাড়ায় বাচ্চারা খেলতো। সেরকম আ পাড়ার ২ জনে কাকু এসে বাবার সাথে দেখা করতে এসে বলল যে, "এইটা কে করেছে?" বললাম, "আমার ছেলে। ও এসব ভালোবাসে, খেলাধুলা করে।" তো কি করে? বলল, "এরম ফুটবল খেলে, যোগব্যায়াম করে এসব।" বলল, "তাহলে আমাদের তো বাচ্চাদের একটা মাঠ আছে, ওখানে পাঠান না ওকে। ও যদি একটু বাচ্চাদের সাথে খেলাধুলা করে, এরকম ইয়ে করে।" তো বাবা যোগব্যায়াম শেখায়। বাবা বলল, "আমি কি করে বলব? ও তো সারাদিন খেলে বেড়ায়।" জিজ্ঞেস কথাবার্তা বলে দিয়ে আমাকে একদিন ধরল সব যে, "এই তুমি আমাদের মাঠে এসে যোগব্যায়াম করাও। ওখানেই খেলো বিকালটা।" ছোটদের কি জানি কি মনে হলো, চলে গেলাম। আমি বললাম, "ঠিক আছে চলো যাই।" দিয়ে দেখলাম অনেক বাচ্চা, এই তাদেরকে যোগব্যায়াম করাতাম, ইয়ে করাতাম, ছুটতো। এই বিভিন্ন রকমভাবে মাঠের সাথে যুক্ত হয়ে গেলাম।
কিশোর বাহিনী শাখা আর কি, ছোটো ছোটো। তো তারপর ওখান থেকে আমাকে বলা হলো যে একটা ন্যাশনাল ক্যাম্প হবে যোগব্যায়ামের, তুমি যাবে? আমি বললাম যোগব্যায়ামের, হ্যাঁ না যাকে যোগব্যায়াম তো করি, ন্যাশনাল ক্যাম্প যখন, ঠিক আছে চলো যাই। দিয়ে সল্টলেক স্টেডিয়ামে এলাম আমি 7 দিনের ক্যাম্প করতে। তো ওখানে সারাদিন ক্যাম্প করার পর সান্ধ্যকালীন অনুষ্ঠান হতো, যেটা হয় ক্যাম্প ফায়ারের মতন, সবাই একসাথে বসে একসাথে গল্প। বসে নাচ গান এইসব করে। তো ওখানে আমি যখন বর্ধমানের থেকে যারা গেছিলাম আমরা সবাই মিলে ওই দলে যোগ দিতাম। কি করবো, সে ওই হাত ধরে সবাই মিলে ছুটছি, আমরাও ছুটছি। তো ওইখানে ওই অলোকানন্দ সরকার, মানে যিনি ডান্সের টিচার ছিলেন ওখানে, আমার গুরু বর্তমানে, তো উনি আমাকে ওই একদিন ডেকে পাঠালেন, এই ছেলে শোনো। আমি বললাম বলুন। তুমি নাচ করো? আমি বললাম, নাচ না তো দিদি। না তুমি যে ওই যে সব দল বেঁধে ওদের সাথে ঘুরছো, ইয়ে করছো। আমার বললাম, সবাই করছে আমি করছি। বল না, লজ্জা কি আছে বলো না। আরে ছেলেরা নাচ করে, তুমি জানো কত বড় বড় নৃত্যশিল্পী। আমি বললাম, আমি নাচই জানি না তো নৃত্যশিল্পী কি নাম শুনবো। আর না না দিদি আমি নাচটা, আরে তোমার হবে, তুমি করো আমি বলছি। আমার না দিদি আমি তো ফুটবল খেলি, আমি তো যোগব্যায়াম করতে, করো না করো না, তুমি আমার ক্লাসগুলো এসো, আমি অমুক সময় ক্লাস নিচ্ছি লোকনৃত্যে, ক্লাসে তুমি এসো। হ্যাঁ ঠিক আছে। এবার উনি বললেন, এবং ওনাকেও আমি চিনি না, সবাই ওনারই দিদি বলে, আরে যাবি লোকনৃত্য ক্লাস, উনি খুব ভালো পরিচিত মানুষ, যা যা যাবি, তোকে যখন ডেকেছে। আরও অনেকেই বর্ধমান থেকে যারা লোকনৃত্য করে তারা লোকনৃত্য করে, যোগব্যায়াম, ফুটবল, ক্রিকেট, মানে অনেক ভাগ আর কি। তো আমি ওই ওনার ওই দুটো একটা ক্লাস করার পর উনি আমাকে যখন ক্যাম্প শেষ হলো বলে তুমি নাচ করো। আমি বললাম নাচ করবো, তো বাড়িতে আমাকে তো ঠেঙাবে। বললো না না, দিয়ে উনি নিজেই আমার খাতাতে নিজের নাম ঠিকানা ফোন নাম্বার কোথায় কখন নিয়ে সব লিখে দিয়ে বললো যে আমাকে বাড়ি থেকে ফোনে কথা বলবে, আমি তোমার মা বাবাকে বলবো, তুমি নাচ করো, তোমার নাচ হবে। ঠিক আছে মিটে গেল। বাড়িতে এসে বললাম হাসাহাসি, হ্যাঁ নাচ করবি তুই, সে কি রে, যাকেই বলি সেই অবাক হয়ে যায়, কারণ আমার তো ওটা সাবজেক্টই নয়, আর আমি তো ভাবিই নাই। তো আবার অনেকে বলে, আরে ওনার সাথে আলাপ হয়েছে, যা 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 এত বড় মানুষ। তা আমি বললাম যে খুব দ্বন্দ্বে পড়ে গেলাম, কী করা যায়। কিন্তু আমার মামা এবং আমার মা খুব এগোনো ভালোবাসে। সাপোর্টিভ। মামারা সবাই গান করে এমনিতে, ভালো, মানে গান করে, মানে ভালো গান করে। তো ওই কথা মামার কানে গিয়ে বলে, যা করে আয়, ভালো তো, দেখ না শিখতে ক্ষতি কী আছে। কিন্তু বাবা তো একদম না। হলো না, না, না মানে না। এবার মাকে বললাম, মা তাহলে কী করবো? মা বলল, দেখ উনি যখন ডেকেছেন একবার ঘুরে আসতে পারিস। তো মায়ের আর মামার ভরসায় চলে গেলাম। ওনার বাড়ি সল্টলেকে চলে গেলাম। উনি তো দেখে খুব খুশি হলেন, দিয়ে আবার ফোনে বলে দিলেন যে মায়ের সাথে আলাপ করে দিলাম, আমার বাড়িতে এসেছে, থাকবে, আমি করে পরে বিকালে ছেড়ে দেবো। তা উনি আমাকে ওই 2 সপ্তাহে দুটো লোকনৃত্য শিখিয়েছিল, মনে আছে। একটা হচ্ছে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে গাছা বাসে, আর একটা হচ্ছে আমার বেটার বিহা দেবার সময় হলো। তো 3-4টে ক্লাসের পর উনি হঠাৎ বললেন যে একটা অনুষ্ঠান আছে, তোমাকে করতে হবে। অনুষ্ঠান এই তো সবেই, না না তুমি পারবে, আমি করবো, আমার সাথে করবে। ঠিক আছে চলুন দেখা যায় যদি পারেন। বাড়িতে বললাম একটা অনুষ্ঠান শিখিরি, অনুষ্ঠানও এর মধ্যে। আমি বললাম হ্যাঁ তাই তো বলছে। নদিয়ার বাতকুল্লা আমার প্রথম জীবনের প্রথম অনুষ্ঠান, দিদির সাথে গেলাম, প্রচুর লোক, মানে আমার ধারণা ছিল না। আমি জানি না ওই লোকগুলো কেন এসেছিল, ওখানে আর কিছু ছিল কি না, না শুধু আমাদের অনুষ্ঠান দেখার জন্য। দেখলাম এরকম বিশাল মঞ্চ, প্রচুর লোক, দিদি আমি গেলাম, আর কি কি ছিল আমি ঠিক জানি না। তো আমরা অনুষ্ঠান করলাম, সেই গ্রিন রুমে সেই পালে পালে সব লোক আসছে দেখার জন্য, এই উঁকি মারছে ওদিকে উঁকি মারছে।
আমি তো অবাক হয়ে গেলাম যে এত লোক অনুষ্ঠান দেখে। তো মাঠে এত লোক দেখেছি আমি। আমি তো কোনোদিন কল্পনা করতে পারিনি। আমার তখন আমার একটা হয়তো মনের মধ্যেই হলো, তাহলে তো এইটা করলেও এত লোক দেখে, এত লোকের পরিচিতি পাওয়া যায়। এটাতেও হয়তো কিছু করা যায়। কিন্তু অত কিছু না ভাবলেও মানে মনে একটা দিচ্ছিল যে মাঠের বাইরেও এত লোক তাহলে এরা দেখে, হুম। এই অনুষ্ঠান দেখে, নাচ গান। তো তারপর থেকে ওই পথ চলা শুরু হলো। দিদির হাত ধরেই প্রচুর গুরুদের সান্নিধ্য পেয়েছি, প্রচুর গুরুদের সাথে কাজ করেছি। মানে অন্তত ১০-১২ জন মানে ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত মানুষের সাথে আমার মানে কাজ করার সৌভাগ্য হয়েছে। মানে দিদি আমাকে তারপর ওখান থেকে পাঠালেন সব মানে মঞ্জুশ্রী চাকি সরকার, রঞ্জাবতী চাকি সরকার, বিখ্যাত মানুষ ওনাদের ওখানে কাজ করলাম। তারপর সেখান থেকে আনন্দ শঙ্করের তে গেলাম। আইপিএটেতে ঢুকলাম। ওখানে ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, পৌশালী মুখোপাধ্যায়, গায়ত্রী চট্টোপাধ্যায়, শম্ভু ভট্টাচার্য, আদিত্য মিত্র, আ তারপরে গায়ত্রী চট্টোপাধ্যায়, বটু স্যার, মানে এরকম প্রচুর মানুষের সাথে কাজ করেছি, শিখেছি। দীর্ঘদিন ধরে কলকাতায় কাজ করেছি। আ তারপর শান্তি বসু, যিনি উদয়শঙ্কর নিজের মাথার মুকুটটা যাকে খুলে দিয়েছিলেন ইয়ে করার জন্য, এবং এরা সবাই কিন্তু আমার বাড়িতে এসেছে। আমার অনুষ্ঠানে এসেছে, তারা আ অংশগ্রহণ করেছে, এবং তারা আমার বাড়িতেই থেকেছে, এবং এটা দীর্ঘ প্রায় ৩৫ বছর হয়ে গেল আমার এটা করা। এবং আরও আনন্দের কথা যে এনারা এসেছেন সবাই আমার গুরু, এবং স্বয়ং অমলা শঙ্কর আমার বাড়িতে এসেছেন। এটা আমার একটা বড়, এবং আমার বাড়িতেই উনি ছিলেন। এটা বড় একটা তৃপ্তি আমার কাছে। আ তো এইভাবেই জুড়ে গেলাম। আ আর রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়া হলো না। কারণ বাবা বললেন যে, "নাচ গান করে সংসার চলবে না। আ অর্থাৎ নাচ গানের কোনো প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়ে সময় নষ্ট করো, এটা আমি চাই না। আ নাহলে হয়তো অনেকদিন আগেই করতে পারতাম।" দিয়ে বাবা আমাকে তখন ওই নিয়ে গেল। হোমিওপ্যাথি কলেজে ভর্তি করে দিলেন। আ সেই জন্যেই হোমিওপ্যাথিকটা নিয়ে পড়লাম। পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে করেছি, এবং অনেক পরে মানে মনের মধ্যে একটা আশা ছিল বলে রবীন্দ্রভারতী থেকে আ ডান্সের উপরে একটা কাজ করার একটা কর মা অমিতা দত্ত মহাশয়ের আন্ডারে আমি একটা পারফর্মিং আর্টের উপরে মানে ওই করার সুযোগ দুধের পেয়েছেন। স্বাদ ঘোলে মেটাবার মতন একটা কাজ করে মানে অনেকদিন একটা মানে একটা ২ বছরের কোর্স করেছি আরকি। এই একটা দেশ বিদেশে অনেক ঘুরেছি আরকি। বাংলাদেশেও দীর্ঘদিন গেছি। বাংলাদেশে বিভিন্ন আ সংস্থার গেস্ট টিচার হিসাবে এখনো আছি। আ এই আরকি, ছেলেমেয়ে সবাই কাজ করছে। বাড়ির তো এখন সবাই মেনেও নিয়েছে। আমার মিসেসও ভীষণ হেল্প করে এই ব্যাপারে। আ এই সব মিলিয়ে আরকি বেশ এখন ভালো। বেশ ভালো আছি। চিকিৎসাটাও করছি, করি না তা নয়। আ চিকিৎসাটাও করি। নিয়মিতও করি। একটা চেম্বারটা হয়তো নিয়মিত করতে পারি না। একটা সময় খুব ভালো চেম্বার অনেক জায়গায় করেছি। এখন ওই যারা আসে দেখে দিই। ফোন করে আসে। এই আরকি। বেশ। পরিচিত মঞ্চ, সেখানে নাচ করা, দর্শকদের হাততালি পাওয়া, সেটা বেশি আপনার কাছে ভালো লাগে? নাকি এই আবাসিক মানুষদের বা এই মুকবধির মানুষদেরকে নাচ শিখিয়ে তারা যখন মঞ্চস্থ করছে তাদের মুখের হাসি, কোনটা আপনার কাছে সবথেকে বেশি আত্মতৃপ্তিদায়ক? না, অবশ্যই যারা আবাসিক বন্দীদের কাজ, এবং যারা মুখবধির যারা তখন মঞ্চে পারফর্ম করে এবং মানুষ যখন তাদেরকে দেখে মুগ্ধ হয়ে, আ এটা অনেক বেশি আনন্দের। ধরুন আমরা তো শিখেছি, চর্চা করেছি, তারপর পারফর্ম করছি, ছেলেমেয়েদের শেখাচ্ছি। তারা তো একটা চর্চার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ওই সপ্তাহে ১ দিন কি ২ দিন গিয়ে গেলাম, যারা কোনোদিন শেখেনি, যাদের বয়স ৪০ বছর, কারো ৫০ বছর, যেসব যাদের সাথে এই সংস্কৃতি চর্চার কোনো মিল নেই, কোনো ভালোবাসা নেই, কোনো আবেগ নেই, তারা যখন এইটা আমার কাছে শিখে করছে, এবং তারা যখন মঞ্চে পারফর্ম করছে, মানুষ যখন তাদেরকে দেখে মুগ্ধ হচ্ছে,
এটা অনেক বেশি পাওয়া। একদম। আপনি কিছু বলতে চান সমাজের সম্পর্কে? মানে এই আবাসিকদের নিয়ে? আমার একটাই যেটা আমার মনে হয়েছে যে মানুষ আ কখনো অপরাধ করব বলে তো ভাবে না বা অপরাধী হয়েও জন্মায় না। তো তারা যখন অপরাধ করে ফেলেছে, আইনের আওতায় তারা আছে বা এসেছে, তারা যখন মূল স্রোতে ফিরতে চাইছে বা ফিরে আসার জন্য যে তাদের প্রচেষ্টা, সরকার নানাভাবে চেষ্টা করছে। আমরা যারা বাইরে থেকে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করছি এবং তারা যখন ফিরে আসছে, আমি মানুষের কাছে, সমাজের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে তাদেরকে গ্রহণ করুন। তাদেরকে আরেকবার তাদের স্বপ্ন নিয়ে বাঁচার জন্য তাদের যে আকুতি, সেইটা তাদেরকে পূরণ করার সুযোগ দিন। আমার মনে হয় তারা নিশ্চয়ই মানে যে শাস্তি ভোগ করে আসার পর তারা দ্বিতীয়বার আর সেই ভুলটা তারা করবে। আ আমি সবারই কাছে অনুরোধ করব যে তাদেরকে মূল স্রোতে আসার সুযোগ দিন। আ যদি তারা আবার কখনো ভুল করে তার শাস্তি তারা নিশ্চয়ই আবার পাবে। কিন্তু তাদের সুযোগটা দিন। তারা যেন সেই সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং আমরা যেন তাদেরকে বঞ্চিত না করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আনন্দে থাকুক। বেশ। নমস্কার স্যার নমস্কার। আপনাকে। আপনি এক ডাকে আমাদের সাড়া দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পডকাস্টটা করার আগে পর্যন্ত আমার ভীষণ একটা মনের মধ্যে উত্তেজনা, ভয় তো ছিলই যে কীরকমভাবে আমি কথা বলবো বা কিভাবে পুরোটা শেষ করব। কিন্তু শেষ পর্যন্ত এসে এটাই মনে হলো সবাই এক। শুধু এই পরিস্থিতি, সময় মানুষকে বদলে দেয়। যাই হোক, আজকে আমাদের পডকাস্টটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন। দেখা হচ্ছে পরের পডকাস্টে। নমস্কার।